বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসসি অ্যান্ড আইসিএসসি বোর্ডের ক্লাস 9-এর একটি কবিতা খেয়া, যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেই খেয়া কবিতার বিষয়বস্তু এবং তার সাথে কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। এই খেয়া কবিতাটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই খেয়া কবিতাটি আলোচনা করার আগে আমরা একটু রবীন্দ্রনাথ সম্পর্কে জেনে নেব, তারপর কবিতাটির ভেতরে আমরা প্রবেশ করব। 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতামহের নাম ছিল সারদা সুন্দরী দেবী। তাদের 14তম সন্তান, মানে 14 নম্বর সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন রাজা রামমোহন রায়ের সমকালীন। বলা চলে সে যুগের বাংলা সাহিত্যের ধারক ও বাহক ছিল এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিবার। ছোটবেলা থেকেই এই কল্পনাপ্রবণ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ধরাবাঁধা পড়াশোনা বা তার গতানুগতিক যে পড়াশোনা সেটি মোটেই ভালো লাগতো না। মানে গোষ্ঠীবদ্ধ জীবন বা একটা দম বন্ধ করা জীবন তার মোটেই ভালো লাগতো না। তবুও মাত্র 6 বছর বয়সে তাকে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। অবশ্য তার প্রথম স্কুল নিয়ে আমরা সমালোচকদের মধ্যে মতভেদ লক্ষ্য করতে পারি। অনেকে আবার বলে থাকেন তার প্রথম স্কুল হলো ক্যালকাটা ট্রেনিং একাডেমি স্কুল। এরপর একে একে নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি বিভিন্ন জায়গায় তিনি ভর্তি হন, কিন্তু তার মন কোথাও বসেনি। অবশেষে তিনি বাড়িতে গৃহশিক্ষক রেখেই পড়াশোনা করতে আগ্রহী হয়েছিলেন, বা তার পরিবার তাকে গৃহশিক্ষক রেখেই পড়াশোনা করিয়েছিলেন। আর এর মূল যদি কাউকে আমরা ধরে নিই যে প্রেরণা, সেটি হলো তার মা। মাত্র 18 বছর বয়সে রবীন্দ্রনাথকে উচ্চশিক্ষা লাভের জন্য বিলেত যেতে হয়েছিল। বিলেতে থাকাকালীন রবীন্দ্রনাথ শেক্সপিয়ার এবং অন্যান্য ইংরেজি যে সাহিত্যকারেরা ছিল তাদের পাঠ সে মনোযোগে পড়তেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে এসে জমিদারি দেখাশোনার কাজ করেন এবং তার সাথে সাহিত্য চর্চাও শুরু করেছিলেন। ঠাকুরবাড়ির অনেকেই রবীন্দ্রনাথকে সাহিত্য চর্চায় উৎসাহ দিয়েছিলেন, তবে যদি মূল প্রেরণা বলা হয় সাহিত্য চর্চার, সেটি হলো তার বৌদি কাদম্বিনী দেবী। নতুন বৌঠান কাদম্বরী দেবীর অনুপ্রেরণায় তিনি বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করেছিলেন। তার উল্লেখযোগ্য কাব্য কবিতাগুলি হল চিত্রা, চৈতালি, গীতালি, গীতিমাল্য, পূরবী, সোনার তরী, গীতাঞ্জলি ইত্যাদি উল্লেখযোগ্য। মানে আমি প্রচুর বললে তো অনেক বলা হয়ে যায়, আমি কয়েকটি বললাম। তিনি গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। যাই হোক, রবীন্দ্রনাথ সম্পর্কে বলে তো আর শেষ করা যাবে না, তাই আমি সামান্য কিছুই বললাম। বললে তো অনেকক্ষণ বলা হয়ে যায়। আমরা এবার খেয়া কবিতাটির আলোচনায় প্রবেশ করব। খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের 19 নম্বর কবিতা। এই কাব্যগ্রন্থের মোট কবিতা সংখ্যা ছিল 79টি। এই কবিতাটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন 18ই চৈত্র 1302 বঙ্গাব্দে। এই সময় রবীন্দ্রনাথ শিলাইদহ ও পতিশরের নদীবক্ষে পদ্মা নামক একটি বোটে আরোহণ করতেন। এই কবিতাটির বেশিরভাগ, মানে এই কাব্যগ্রন্থটির বেশিরভাগ কবিতা চতুর্দশপদী কবিতা বলিতে, মানে চতুর্দশপদী যে ছন্দ রয়েছে সেই ছন্দে রচিত। তাই আমরা এই খেয়া কবিতাটিও একটি সনেট, মানে আমাদের খেয়া কবিতাটি তুমি লাইন গুনে দেখবে
এখানে 14টি লাইন রয়েছে। একে সনেট হিসাবে আমরা ধরতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চৈতালি কাব্যগ্রন্থটি 1303 বঙ্গাব্দে পরবর্তীকালে সত্যপ্রকাশ গঙ্গোপাধ্যায়ের প্রকাশিত কাব্য গ্রন্থাবলীতে অন্তর্ভুক্ত হয়েছিল। কবি চৈতালি কাব্যগ্রন্থের ভূমিকায় লিখেছিলেন। চৈতালি শীর্ষক লেখাগুলি কবির সর্বশেষ লেখা। তার অধিকাংশই চৈত্র মাসের লেখা বলিয়া বৎসরের শেষ উৎপন্ন শস্যের নামে তাহার নামকরণ করিলাম। এবার আমরা কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। নদী দিয়ে যে নৌকা ক্রমাগত এগিয়ে চলেছে, সেই নৌকাটি হলো আমাদের জীবনের প্রতীক। আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ তার একাধিক কবিতায় নদীর কথা, নৌকার কথা, খেয়ার কথা ইত্যাদি বিভিন্ন যে এগুলির কথা সেগুলি আমাদের সামনে তুলে ধরেছেন। এর ফলে আমরা দেখতে পাই স্রোতের মতো জীবনও যেন সমানভাবে সামনের দিকে এগিয়ে চলে। মানে স্রোত যেমন সর্বদা সামনের দিকে অভিমুখী, তেমনি আমাদের জীবনও কখনো থেমে থাকে না, তা যেন চলমান অবস্থায় বয়ে যেতেই থাকে। রবীন্দ্রনাথ নিজেও বিশ্বাস করতেন যে এগিয়ে চলার নামই জীবন, থেমে থাকাকে কখনোই জীবন বলা হয় না। আর এই এগিয়ে চলার মাধ্যমেই আমাদের এই খেয়া কবিতাকে রবীন্দ্রনাথ উপস্থাপন করেছেন, বা এই খেয়া কবিতায় এগিয়ে চলাকেই রবীন্দ্রনাথ মূলত দেখাতে চেয়েছেন। এই কবিতায় রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন একদিকে দ্বন্দ্ব সংঘাতপূর্ণ এক নাগরিক জীবন, আর অন্যদিকে শান্ত, শীতল, স্নিগ্ধ, মমতা মাখানো এক গ্রাম্য জীবন। তার তুলনা করেছেন তিনি এই কবিতায়। আমরা এই কবিতায় দেখতে পাই দুটি গ্রামের উল্লেখ রয়েছে। এই গ্রাম দুটি নদীর দুপাশে রয়েছে। তারা কর্মে ধর্মে সর্বদা একাত্ম হয়ে থাকতে ভালোবাসে। আর একটি নাম না জানা নদী তাদের দুজনের মধ্যে সেতু বন্ধন রচনা করে চলেছে। সেই গ্রামের মানুষজন যুদ্ধ বোঝে না, বিপ্লব বোঝে না, তারা সবসময় একাত্ম থাকতেই ভালোবাসে। দুটি গ্রামের মানুষ পরস্পর সবাইকে চেনে এবং তারা খেয়া পথে এপার ওপার হয়ে থাকে। এই ধরনের মানুষদের কথা কবি ওরা কাজ করে কবিতায় এর আগেও বলেছিলেন। রবীন্দ্রনাথ মনে করেছেন যে মানুষ অন্য মানুষের জন্য কাজ করে বা সমাজের জন্য কাজ করে, সে এইসব দিকে বা অন্যান্য দিকে তার দৃষ্টি নিক্ষেপ করার সময় থাকে না, সে সর্বদা কাজ নিয়েই ব্যস্ত থাকে। পৃথিবীর বুকে কত দ্বন্দ্ব দেখা যায়, কত সর্বনাশ ঘনিয়ে আসে, কত নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে, তার কোনো ঠিক নেই। সোনার মুকুট কারো মাথায় ওঠে, আবার কারো মাথা থেকে খসে পড়ে, সেটিও আমরা দেখতে পাই এই কবিতায়। আসলে কবি রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যুদ্ধ কখনো মানুষের জীবনের নিয়ন্ত্রক হতেই পারে না। যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে মানুষ স্বপ্ন দেখে। খেয়া কবিতায় কবি রবীন্দ্রনাথ জানিয়েছিলেন যে যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা যাই হোক না কেন, কর্মমুখর দুই গ্রামের গ্রামবাসী সারাদিন তারা কাজকর্ম করেই চলেছে। জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ এই কবিতাটাতেও আমরা এই দুই গ্রামের কর্মমুখর মানুষের ছবি আমরা লক্ষ্য করে থাকি। রবীন্দ্রনাথ বলেছেন খেয়া কবিতায় এই খেয়া নৌকাতেই তারা সারাদিন নদীস্রোতে ভেসে বেড়ায়। এই খেয়া নৌকা কারো জন্য অপেক্ষা করে না, সারাদিন সে মানুষ পারাপারের কাজ করে থাকে। অসংখ্য মানুষ সেখানে যাতায়াত করে, কেউ ঘর থেকে কাজে যায়,
আবার কেউ কাজ করে ঘরে ফিরে আসে। আসলে খেয়া শব্দটির আক্ষরিক অর্থ হলো জনযান বা নৌকা, যা মানুষ বা মালপত্র নদীর এপার ওপার করতে সাহায্য করে। খেয়া নৌকাটি যেন দুই গ্রামের মানুষকে পরস্পর আত্মীয়তার বন্ধনে বেঁধে রেখেছিল। আমরা দেখে থাকি আধুনিক নাগরিক সমাজ সর্বদাই নিজেদের মধ্যে রক্তক্ষরণ বা হিংসায় ব্যস্ত থাকে। এখানে অনবরত চলে ক্ষমতার লড়াই, কে কাকে নিচে ফেলে ওপরে উঠবে এবং কে শাসন করবে সেটি সাধারণত এখানে চলতে থাকে। এই ক্ষমতার লড়াইয়ের ফলে যেমন জীবনযাত্রার উন্নতি ঘটে, তেমনি সমাজে অবনতিরও শিকার হতে হয়। মানে আমি বলতে চাইছি, তারা সমাজের অবক্ষয়কে ডেকে আনে। তাই কবি বলেছেন, এই যুদ্ধ বা দাঙ্গা হাঙ্গামার দ্বারা অমৃত এবং বিষ দুই উঠে আসে। মূলত একটি খেয়া নৌকাকে কেন্দ্র করে কবি দুটি গ্রামের মধ্যে যে চিত্র তুলে ধরেছেন সেটি এই কবিতার মূল বিষয়বস্তু। এখানে খেয়া হলো তার পারাপার করবার একটি মাধ্যম মাত্র। এটি হলো কবিতার বিষয়বস্তু আলোচনা। এবার আমরা কবিতার এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সোনার মুকুট কত ফুটে আর টুটে, উদ্ধৃত পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: প্রাচীন ও মধ্যযুগে রাজারা মাথায় সোনার মুকুট পরতেন, তাই সোনার মুকুট ক্ষমতার প্রতীক। ক্ষমতার মোহ মানুষের একটি সহজাত প্রবৃত্তি। আবহমান কাল ধরে পৃথিবীতে মানুষ ক্ষমতা দখলের লড়াই চালিয়ে এসেছে। আজ যে ক্ষমতার শীর্ষে, কাল হয়তো সে ক্ষমতাচ্যুত। যে যখন জিতেছে তার মাথায় শোভা পেয়েছে সোনার মুকুট, আর পরাজিত ব্যক্তির ক্ষমতার প্রতীক সোনার মুকুট ভেঙে পড়েছে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর: উদ্ধৃত পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা থেকে নেওয়া হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান জীব হল মানুষ। সৃষ্টির আদিলগ্ন থেকে মানুষ তার জীবনযাত্রার মানকে ক্রমাগত উন্নতির পথে নিয়ে গেছে। এই ক্রম উন্নতির ইতিকথাই হল মানব সভ্যতার ইতিহাস। সভ্যতার অগ্রগতি মানুষকে সুখ সমৃদ্ধি দিয়েছে, কিন্তু উন্নতির লাগাম ছাড়া নেশা আবার প্রকৃতি, পরিবেশ এবং মানুষের সর্বনাশ ডেকে এনেছে। সেই ক্ষতির কথা না ভেবে বেপরোয়াভাবে সভ্যতার উন্নতি করার চেষ্টাই হলো তার নব নব তৃষ্ণা ক্ষুধা। উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল ও সুধা শব্দ দুটির অর্থ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: রবীন্দ্রনাথের খেয়া কবিতা থেকে নেওয়া পংক্তিটিতে হলাহল ও সুধা শব্দ দুটির অর্থ হলো যথাক্রমে বিষ ও অমৃত। সভ্যতার অগ্রগতি যেমন মানুষকে উন্নততর জীবনযাত্রা দিয়েছে, তেমনি তাকে প্রকৃতির কাছ থেকে অনেক দূরেও সরিয়ে নিয়ে গিয়েছে। ক্ষমতার লড়াইতে মানুষের হাতে ভয়ঙ্কর অস্ত্রের যোগানও দিয়েছে। তথাকথিত সভ্যতা, যা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে রক্তাক্ত করেছে। সভ্যতার এই ক্ষতিকারক দিককে কবি হলাহল আর কল্যাণকর দিককে সুধা বলেছেন। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। কোন প্রসঙ্গে এই উক্তি? দ্বন্দ্ব ও সর্বনাশের কারণ কি? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত চৈতালি কাব্যের 13 সংখ্যক কবিতা হল খেয়া। খেয়া নৌকা দুই তীরের দুই পাশে অবস্থিত অতি সাধারণ মানুষজনকে পার করে। এই মানুষজন কর্মে ঘর্মে একাত্ম থাকে। তারা যুদ্ধ, হিংসা, বিপ্লব এসব কিছুই বোঝে না, অথচ পৃথিবীতে নিত্য দ্বন্দ্ব ও সংঘাত দেখা যায়। এই প্রসঙ্গে কবি উক্তি করেছেন। মানুষের লোভ লালসা ক্রমাগত দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি করে। এর ফলে
সারা বিশ্বে চলতে থাকে মৃত্যুর মিছিল। রবীন্দ্রনাথ ইতিহাস সচেতন ছিলেন। তিনি দেখেছেন মানুষের অপরিমিত লোভের ফল হলো একটির পর একটি নারকীয় হত্যালীলা। ব্যক্তিগত বা রাষ্ট্রগত স্বার্থসিদ্ধির জন্য এই লড়াই চলতে থাকে, ফলে দ্বন্দ্ব ও সর্বনাশ অব্যাহত থাকে। নতুন নতুন কত গড়ে ইতিহাস। কোন প্রসঙ্গে এই উক্তি? কিভাবে নতুন ইতিহাস গড়ে ওঠে? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত চৈতালি কাব্যের কবিতা হলো খেয়া। নদীর দুই তীরবর্তী মানুষজন কর্মে ঘর্মে একাত্ম থাকে। তারা যুদ্ধ, হিংসা, বিপ্লব এসব কিছুই বোঝে না। পৃথিবীতে নিত্য দ্বন্দ্ব ও সংঘাত দেখা যায়। নতুন নতুন ইতিহাস সৃষ্টি হয়। সেই প্রসঙ্গে এই উক্তি কবি করেছেন। রবীন্দ্রনাথ ইতিহাস সচেতন ছিলেন। তিনি দেখেছেন মানুষের লোভ লালসা ক্রমাগত দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি করে। এর ফলে সারা বিশ্বে চলতে থাকে মৃত্যুর মিছিল। মানুষের অপরিমিত লোভের ফল হলো একটির পর একটি নারকীয় হত্যালীলা। ব্যক্তিগত বা রাষ্ট্রগত স্বার্থসিদ্ধির জন্যে এই লড়াই চলতে থাকে, ফলে দ্বন্দ্ব ও সর্বনাশ অব্যাহত থাকে। জয় পরাজয়ের মাধ্যমে নতুন নতুন ইতিহাস সৃষ্টি হয়। নতুন নতুন কত গড়ে ইতিহাস। উক্তিটির তাৎপর্য লেখো। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত চৈতালি কাব্যের খেয়া কবিতা থেকে উক্তিটি সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ সময় সচেতন ছিলেন। তিনি দেখেছেন সাম্রাজ্যবাদী মানুষের লোভ লালসা, ক্ষমতার চাহিদা ক্রমাগত দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি করে। এর ফলে সারা বিশ্বে চলতে থাকে মৃত্যুর মিছিল। মানুষের অপরিমিত লোভের ফল হলো একটির পর একটি নারকীয় হত্যালীলা। ব্যক্তিগত বা রাষ্ট্রগত স্বার্থসিদ্ধির জন্য এই লড়াই চলতে থাকে, ফলে দ্বন্দ্ব ও সর্বনাশের ক্রিয়া চলতেই থাকে। রক্তপ্রবাহের মধ্য দিয়ে সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধার সঞ্চার হয়। এভাবেই নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। রক্ত প্রবাহের মাঝে কি ফেনাইয়া ওঠে? সভ্যতার ইতিহাসে সোনার মুকুট প্রকাশ ও ভেঙে পড়ার কারণ কি? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত চৈতালি কাব্যের খেয়া কবিতা থেকে উক্তিটি গৃহীত হয়েছে। ক্ষমতা বিস্তারের ফলে বিশ্বময় আগ্রাসন চলতে থাকে। রক্তপ্রবাহের স্রোতে ভেসে যায় সোনার মুকুট। মানুষের লোভ ও দ্বন্দ্ব সেখানে ফেনিয়ে ওঠে। সভ্যতার উত্থান যেমন হয়, পতনও তেমন দেখা যায়। ইতিহাস এভাবেই এগিয়ে চলে। লোভ লালসার নগ্নতার ভরে ওঠে পৃথিবী। কলুষিত হয় সভ্যতা। চলতে থাকে নরমের যজ্ঞ। পরাজিতের রক্তের প্রবাহের মধ্যে বিজয়ী তার উল্লাস প্রকাশ করে। অবশ্য এই উত্থানও দীর্ঘস্থায়ী হয় না, কেননা কালের প্রবাহে ক্ষমতালোভীও একসময় হারিয়ে ফেলে স্বর্ণমুকুট। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। কীভাবে সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধার জন্ম হয়? উত্তর: চৈতালি কাব্যের খেয়া কবিতা থেকে এই উক্তিটি গৃহীত হয়েছে। রবীন্দ্রনাথ ইতিহাস সচেতন ছিলেন। সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্য বিস্তারের চক্রান্ত সম্পর্কে তিনি জানতেন। তিনি দেখেছেন মানুষের লোভ লালসা ক্রমাগত দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি করে। এর ফলে সারা বিশ্বে চলতে থাকে মৃত্যুর মিছিল। মানুষের অপরিমিত লোভের ফল হলো একটির পর একটি নারকীয় হত্যালীলা। ব্যক্তিগত বা রাষ্ট্রগত স্বার্থসিদ্ধির জন্য এই লড়াই চলতে থাকে, ফলে দ্বন্দ্ব ও সর্বনাশ অব্যাহত থাকে। রক্তপ্রবাহের মধ্য দিয়ে সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধার সঞ্চার হতে দেখা যায়।